রয় এমএসের সামনে টেবিলে বসে আছেন ক্লেবর। লাঞ্চ করার জন্য আগত লোকজনের ভিড়ে ভর্তি হয়ে গেছে ক্যান্টিন। হই হুল্লোড়ের মাঝে এমএসের কথা শোনাই দায়ী হয়ে পড়েছে। তিনি আসলে ওর কথা শুনতে খুব একটা আগ্রহীও নন। ড্রিসকলের অফিস ছেড়ে বেরিয়ে আসার পর থেকে ভেতরে ঘটা ঘটনাগুলো তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি রাজি হলেন কি করে? এটা কি তার অসতর্কতার ফল? মানতেই হবে, পরিস্থিতিটা খুব সহজেই ধরে ফেলেছিল মেয়েটা। আর যুক্তি আছে তার কথায়। অন্তত অন্যদের মতো উপহাস করে তো আর বিপদের সম্ভাবনা উড়িয়ে দেয়নি জ্যান। অবশ্য এই মুহূর্তে তার সামনে বসে থাকা রয়ও কাজটা করেনি। তবুও এটা তার এখান থেকে যাওয়ার আসল কারণ নয়। সম্ভবত মেয়েটির কথায় প্রভাবিত হননি তিনি, হয়েছেন তার শারীরিক উপস্থিতিতে। যেন হারপারের ছবি প্রথমবার দেখে নিজের কীরকম প্রতিক্রিয়া হয়েছিল সে কথা মনে পড়ে গেল ক্লেবর্নের। কিন্তু সামনাসামনি সাক্ষাৎকার তার মধ্যে এমন একটা প্রভাব ফেলেছে যেটার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। সহসা আবিষ্কার করলেন সে কথাই বলছেন রয় এমএসকে। তার কথা শুনে মাথা ঝাঁকাচ্ছে লেখক। ঠিক এজন্যই ওকে বাছাই করেছে ভিজিনি। যেন দেখতে একদম মেরি ক্রেইনের মতো। আমার তো মনে হয় না। ওয়েট্রেস এসে তাদের হাতে মেনু ধরিয়ে দিতে একটু বিরতি নিলেন তিনি। হ্যাঁ, চেহারায় মিল আছে, কিন্তু হুবহু মিল নেই। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে বেটস বেঁচে আছে? নড করলেন ক্লেবর্ন। তোমারও কি তা মনে হয় না? হ্যাঁ, তবে তা শুধুই একটা অনুভূতি। ব্যাখ্যা করতে পারবো না কেন এমনটা মনে হচ্ছে আমার। ভেবেছিলাম আপনার আরও কিছু বলার আছে, এমন কিছু যা মিটিংয়ে ওদেরকে বলেননি। এই মুহূর্তে ওসব কথা বলতে চাই না। মানে, আমাকেও বিশ্বাস করছেন না? ঠিক জানি না। অনিশ্চিত ভঙ্গিতে আশেপাশের টেবিলগুলোর দিকে তাকালেন ক্লেবর্ন। তার মুখে এক চিলতে হাসি। এখনো এখানকার কারোর সাথে ঠিকমতো পরিচিতও হয়নি। এই প্রথম কোনো স্টুডিওতে এসেছেন? হ্যাঁ। ঠিক আছে, জায়গাটা তাহলে আপনাকে চিনিয়ে দিই। এমএস বলল, ওখানকার লোকগুলো ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। জিন্স আর লিভাই পরা লোকগুলোর কাছে বোকা বনে যাবেন না। ওরা ওরা উঁচু শ্রেণীর আমলা। এই টিমের একজন আপনি। নোংরা কাপড় চোপড় পরবেন, সাধারণ কর্মচারীর মতো কাজ করবেন, কিন্তু স্টুডিও থেকে যখন বাইরে যাবেন সবাইকে দেখিয়ে $25,000 গাড়িতে চড়বেন। দাঁত বের করে হাসল সে। সমেহনকারী এক সমাজে বাস করি আমরা। ক্লেবর্ন হাসলেন। রয় এমএস বোধ হয় এই বাক্য এবারই প্রথম ব্যবহার করেনি। এবার জানালার পাশের টেবিলে বসে থাকা আরেক দল লোকের উদ্দেশ্যে নড করলেন ক্লেবর্ন। এই লোকগুলোর পরনে কালো স্যুট, সাদা শার্ট আর গলায় সযত্নে বাঁধা নেকটাই। ওই লোকগুলো কারা? তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো রয় এমএস। অতিথি, টিভি চ্যানেলের হয়ে কাজ করে, নতুন আইডিয়ার খোঁজে ম্যাড অ্যাভিনিউ থেকে আসে চুরি করতে। তবে সাধারণত নিয়ে যায় পুরনো সব আইডিয়া। আইলের ওপারে একদল রুক্ষ চেহারার যুবকের দিকে ইশারা করলেন ক্লেবর্ন। আর ওই বাচ্চাগুলো? গান বাজনা। এখন অবশ্য ওদেরই দিন। একটা গোল্ড রেকর্ড 1 টন অস্কারের সমান।
একটা লোক তাদের পাশ কাটিয়ে পাশের টেবিলের সামনে থামল। লোকটার বিশাল ভুঁড়ি ছাপিয়ে তার তামাটে তরুণ মুখটা দৃষ্টি আকর্ষণ করে। টেবিলে বসে থাকা লোকগুলোর উদ্দেশ্যে কিছু একটা বলে উচ্চস্বরে হেসে উঠল সে। তারপর সরে গেল ওখান থেকে। টেবিল হপার, রয় এমএস জানালো। কোনো অভিনেতাকে যদি হাসতে দেখেন তাহলে নিশ্চিত ধরে নেবেন সে বেকার। ক্লান্ত চেহারার নিশ্চুপ লোকগুলো কাজের মাঝে থাকে। ক্লেইবর্ন নড করে, মেনুর দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। কি খাওয়া যায়? লাঞ্চ অন্য কোথাও খাওয়া যাবে, হাসলো অ্যামেজ। তবে যতক্ষণ এখানে আটকে আছেন একটা স্যান্ডউইচ দিয়ে চালিয়ে দিন। অদ্ভুত, আমি আশা করেছিলাম এখানকার খাবার ভালো হবে। একসময় ভালো ছিল, অন্তত সেরকমই শুনেছি। এখন কেউ আর গা করে না। হাত থেকে মেনুটা নামিয়ে রাখলো অ্যামেজ। পুরনো প্রবাদটা জানেন নিশ্চয়ই, আপনি যা খান আপনি ঠিক তাই। যদি তাই হয় তাহলে বেশিরভাগ মানুষই বিষটা খায়। ওয়েট্রেস এসে তাদের অর্ডার নিয়ে গেল। লেখকের মন্তব্যটা মনে মনে নেড়ে চেড়ে দেখলেন ক্লেবর্ন। কেন জানি মনে হলো এই লাইনগুলো আগেও ব্যবহার করেছে ছেলেটা। রয় এমিস টেবিল হপার না, তবে সে ঠিকই তাকে খুশি করতে চাইছে। কফি দিও। ওয়েট্রেস মেয়েটা চলে যাওয়ার সময় ওকে বলল অ্যামেস। তারপর ফিরে তাকালো সঙ্গীর দিকে। ছবির অন্য কারোর সঙ্গে দেখা করেছেন? না, পল মর্গান নরম্যানের চরিত্রে অভিনয় করছে, তাই না? সম্ভবত। এখন পর্যন্ত অন্যরকম কোনো চরিত্রে অভিনয় করেনি ও। কফি চলে আসায় একটু থামল অ্যামেস। সবসময় অস্বাভাবিক পুরুষালী সব চরিত্রে অভিনয় করেছে। তাহলে সে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেল কিভাবে? ভিজিনিকে জিজ্ঞেস করুন। কফির কাপটা তুলে নিল অ্যামেস। এও হতে পারে, ও এসব নিয়ে ভাবেই নি। ভিজিনি আজকাল সাসপেন্স মুভি বানায় না, হিজিবিজি সব মুভি বানায়। এখনকার বাচ্চারা এসবই চায়। স্পেশাল ইফেক্টের কারিকুরি, গাড়িতে গাড়িতে সংঘর্ষ আর মার্ডার সিনের সময় পাঙ্ক মিউজিকের ছড়াছড়ি। পুরনো দিনের রোমের মতো অবস্থা। সিংহ যখন খ্রিস্টানদের খেতে শুরু করে তখনই উচ্চস্বরে সঙ্গীত বাজানো শুরু হয়। সামনে ঝুঁকলেন ক্লেবর্ন। তাহলে চিত্রনাট্য লিখলেন কেন আপনি? টাকা। এমএস শ্রাগ করল। না, সত্যি হলো না কথাটা, কিংবা বলতে পারেন অর্ধসত্য। এ চলচ্চিত্রে কিছু একটা দেখেছি আমি। সস্তা জনপ্রিয়তার অশ্লীলতা ছাড়া দর্শকদের কাছে পৌঁছানোর একটা সুযোগ আছে এই সিনেমায়। হয়তো চিত্রনাট্যটা পড়ার সময় আপনিও বুঝতে পারবেন। চেষ্টা করব, কথা দিলেন ক্লেবর্ন। দুপুরে মোটেলে ঠিক তাই করলেন তিনি। প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে, এয়ার কন্ডিশনারও কোনো কাজে আসছে না। কিন্তু এসবের দিকে নজর নেই ক্লেবর্নের, কারণ রুমের ভেতরে নেই তিনি, চিত্রনাট্যে ডুবে গিয়েছেন তিনি। 2000 মাইল দূরের ও 20 বছর আগের এক পৃথিবীতে চলে এসেছেন। লেখনী খুব একটা শক্তিশালী না, জায়গায় জায়গায় মান ওঠানামা করছে। বাগাড়ম্বরের পরও সস্তা জনপ্রিয় দৃশ্যগুলো বাদ দেয়নি রয় এমএস। অনেকগুলো চমকে দেবার মতো দৃশ্য আছে চিত্রনাট্যে। তাছাড়া অনুপ্রেরণার বদলে খুনের উপরই বেশি গুরুত্ব দেয়া হয়েছে এতে। তবে শেষ কথা হলো, চিত্রনাট্যটা সফল। সহজ সরল মেয়েটা আর চতুর পাগল লোকটার চরিত্র গদবাঁধা হলেও মানিয়ে গিয়েছে। আজকালকার মেয়েরা হয়তো এত সহজ সরল না, তবে পাগল পুরুষগুলোও আগের চেয়ে বেশি চালাক হয়েছে।
সিনেমার প্রতিটি বিষয়ই খবরের কাগজে শিরোনাম হয় নিয়মিত। কয়েকজন সিরিয়াল কিলারের নাম পড়ে গেল ক্লেবর্নের। মিডিয়া যাদের নায়ক বানিয়ে ছেড়েছে, কিন্তু লোকগুলোর অবস্থা বা কাজে তো জমকালো কিছু নেই। বদ্ধ উন্মাদগুলো একটার পর একটা খুন করেই যাচ্ছে। রয়ের বাগাড়ম্বরগুলো মনে পড়ে গেল তার। ফাঁদে পড়ে যাচ্ছেন তিনি। চিত্রনাট্যকার মনে হচ্ছে নিজেকে। তার কাজ হচ্ছে সংলাপ থেকে সস্তা বাগাড়ম্বর ছেটে ফেলা। বাস্তবতা আর বাইরের ঠাট বাট নিজেদের হয়েই কথা বলুক। সূর্য ডুবে গেছে। বাতি জেলে ব্রিফকেস থেকে একটা প্যাড বের করলেন তিনি। তারপর নোট নেওয়া শুরু করলেন। এয়ার কন্ডিশনারের ঝিরঝির আওয়াজে, মাথার উপর জ্বলতে থাকা মিটমিটে আলোতে অন্য এক সময়, অন্য এক পৃথিবীতে হারিয়ে গেলেন তিনি। নরম্যানের পৃথিবীতে। দরজায় কড়াঘাতের শব্দ তাকে বাস্তবতায় ফিরিয়ে আনল। কে? গলা চড়িয়ে জানতে চাইলেন তিনি। আমি, টম পোস্ট। দরজা খুলে দিলেন ক্লেবর্ন। তার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিল বুড়ো। আপনি ব্যস্ত নাকি? না, মাথা নাড়লেন ক্লেবর্ন। বেজন্মা শালা কি চায়? আপনার ঘরের লাইট জ্বালানো দেখলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে 2 পেগ বিয়ার মেরে দিলে মন্দ হয় না। বাঁ হাতে ধরে রাখা বিয়ার দেখিয়ে নড করল পোস্ট, তারপর মুখ টিপে হাসল। এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন ক্লেবর্ন, কিন্তু তার বহু বছরের অভিজ্ঞতা বলে পোস্টের হাসিটায় এমন একটা বার্তা আছে যা উপেক্ষা করা যায় না। ফুর্তির চোটে নার্ভাস হাসিটা দেয়নি বুড়ো, কিছু একটা লুকোনোর চেষ্টায় দিয়েছে। কি লুকোচ্ছে টম পোস্ট? ভেতরে আসুন। দরজা থেকে সরে দাঁড়ালেন ক্লেবর্ন। বাথরুমে পরিষ্কার কোনো গ্লাস পাওয়া যায় কিনা দেখছি। গ্লাস না হলেও চলবে। একটা চেয়ারে বসতে বসতে বলল টম। বিয়ারের ক্যানগুলো টেবিলে রেখে একটা নিজের জন্য নিয়ে আরেকটা বাড়িয়ে দিল ক্লেবর্নের দিকে। চিয়ার্স। ধন্যবাদ। এক ঢোক বিয়ার গলায় চালান করে দিলেন ক্লেবর্ন। এমন আবহাওয়ায় বিয়ার ছাড়া জমেই না। আবারও মৃদু একটা হাসি দিল টম, তবে বুড়োর চোখ দুটো সারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে টেবিলের উপর এসে স্থির হলো। সিনেমার স্ক্রিপ্ট? ক্লেবর্নের কাছে জানতে চাইল। ভেবেছিলাম আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন। ঠিকই ভেবেছেন, এক বন্ধুর অনুরোধে স্ক্রিপ্টে চোখ ভুলাচ্ছিলাম। আচ্ছা, বলল সে। গল্পটা কি নিয়ে? নাকি আমাকে বলা যাবে না? তা যাবে। বৃদ্ধের বলিরেখা পড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বললেন ক্লেবর্ন। ব্যাপারটা ভেবে দেখুন, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। প্রধান চরিত্র নরম্যান বেটস। কি বলছেন? হাসি বন্ধ হয়ে গেছে টমপোস্টের। গতকালের খবরে অবশ্য দেখেছি যে করণিট ওই কেসটা নিয়ে একটা সিনেমা বানাচ্ছে। টেবিলের উপর পড়ে থাকা চিত্রনাট্যটার দিকে তাকাল লোকটা। আমার ধারণা এটাই সেই সিনেমার স্ক্রিপ্ট। ঠিক ধরেছেন। সহজ হয়ে এসেছে ক্লেবর্নের গলার সুর। আপনিও তো চিত্রনাট্য লিখতেন এক সময়, চোখ বুলাবেন নাকি একবার? তাকে আশ্চর্য করে দিয়ে মাথা নাড়ল লোকটা। সময় নষ্ট। আজকালকার সিনেমাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না। যৌন উত্তেজক দৃশ্যে ভর্তি সব সিনেমা। নায়ক নায়িকা যেভাবে গড়াগড়ি আর জোড়াজড়ি করে, তাতে যে কারো কোমর ভেঙে যাওয়া খুব স্বাভাবিক। আর কিছুক্ষণ পর চাদরের নিচ থেকে যখন নায়ক বের হয়ে আসে, তখন কি দেখা যায়?
নায়কের পরনে বক্সার, যত সব ফালতু কাজ কারবার। আমাদের সময় এমন ছিল না। হাসিটা ফিরে এসেছে বুড়োর মুখে। সময় বদলে যায়। বিয়ারের ক্যানে থাকা শেষ তরলটুকু গিলে ফেলল। ফালতু খাবার, ফালতু সিনেমা। আজকালকার লেখকদের অনেক ক্ষমতা। আমার বন্ধুর কাছ থেকে কিন্তু অন্যরকম কথা শুনেছিলাম, ক্লেবন বললেন। আমি শুধু সিনেমার কথা বলিনি। খালি বিয়ারের ক্যানটা ছুঁড়ে ফেলল পোস্ট। কিন্তু একটা কথা ভেবে দেখুন, কিছু রাজনীতিবিদ বক্তৃতা দেয়, প্রতিপক্ষরা সেই বক্তৃতার প্রতিবাদে পাল্টা বিবৃতি দেয়। তারপর টিভি রিপোর্টার দুই পক্ষের বিবৃতি পাল্টা বিবৃতির ব্যাখ্যা করে সংবাদ পড়ে। এইসব বিবৃতি পাল্টা বিবৃতি ব্যাখ্যায় সব কিছুই লিখে অজ্ঞাত কোনো লেখক, আর একেই আমরা খবর বলি। 10 দিন বা 10 মাস বা 10 বছর পর অন্য একজন লেখক একটা বই লিখে দাবি করে এসবই মিথ্যে ছিল, তখন আমরা তাকে ইতিহাস বলি। তাই আসল কথা হলো গিয়ে সব লেখকই পেশাদার মিথ্যুক। যাকগে ওসব কথা। আরেক রাউন্ড বিয়ার চলবে? না, ধন্যবাদ। জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন ক্লেবর। বাইরে খেতে যাব আমি। আপনার সঙ্গে যেতে পারলে ভালো হতো, পোস্ট বলল। সন্ধ্যাবেলাতেই খেয়ে ফেলেছি। বাড়ি থেকে দূরে এসে একা খেতে ভালো লাগে না নিশ্চয়। আমি একা খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি। বিয়ে করেননি? না। উঠে পড়লেন ক্লেবর্ন। ক্লোজেট থেকে জ্যাকেট নিয়ে বেরোবার জন্য উদ্যত হলেন। লাইটের সুইচ অফ করে দিয়ে তার পিছু নিল টম পোস্ট। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বলল সে। তবে সুপারমার্কেট থেকে খাবার দাবার কিনে ঘরের রেফ্রিজারেটরে রাখতে পারেন। তাহলে দরকারের সময় ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন নিজেই। পরামর্শের জন্য ধন্যবাদ। দরজা খুলে বেরিয়ে গেলেন ক্লেবর্ন। 1 ব্লক দূরের ছোট স্টেক হাউসটায় ঢুকে পড়লেন তিনি। জায়গাটা কয়লার উত্তাপ, পেঁয়াজের ঝাঁজ, মাংস ভাজার গন্ধে এক বিশ্রী রূপ ধারণ করেছে। বুড়ো পোস্ট ঠিকই বলেছে, মোটেলেই খাবার নিয়ে খেতে হবে। এই পরিবেশে খাওয়া দাওয়া করা অসম্ভব। তার কেবল পোস্টের নার্ভাস হাসির কথা মনে পড়ছে। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ব্যাটা কিভাবে তার ঘরের দরজায় উকিঝুঁকি মারছিল। বুড়ো ধাড়ি বেজন্মা শয়তান। উকিঝুঁকি, তবে ওই হাসি আর আগ্রহের পেছনে অন্য কোনো মতলব লুকিয়ে আছে। পোস্টে আছে নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি আছে। ব্যাটা হয়তো এখন তার রুমে ঢুকে তার জিনিসপত্র ঘাটাঘাটি করছে, অথবা চিত্রনাট্যটা। বুড়োটাকে স্ক্রিপ্টটার প্রতি বেশ আগ্রহী মনে হয়েছে, আর কাহিনী শোনার পর ওটার বিষয়বস্তু বদলাতে আরো বেশ আগ্রহ দেখিয়েছে। কেন? ভাবো। নিজেকে তাগাদা দিলেন ক্লেবর্ন। নিশ্চয়ই কোনো কারণ আছে। বুড়োটা হাসির মাধ্যমে বলতে চায়, দেখো, আমি কোনো হুমকি নই। তোমার সঙ্গে কথা বলার জন্য আমার উপর রেগে যেও না। প্রায় বাতিল হয়ে যাওয়া এক মোটেলে দিনের পর দিন বসে থাকতে হলে যে কারো জীবন থেকেই আনন্দ নামক জিনিসটা উধাও হয়ে যাবে। ক্লেবর্নই এই মুহূর্তে মোটেলের একমাত্র ভাড়াটে। তাই টম পোস্ট যদি নিঃসঙ্গতা কাটাতে তার রুমে এসে বিয়ার গেলাতে চায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। বুড়ো লোকটা নিঃসঙ্গ। লোকটা হয় নিঃসঙ্গ, নয়তো শট। সব লেখক পেশাদার মিথ্যাবাদী বলে সে কি বুঝিয়েছে? রয় অ্যামেসও লেখক। ক্লেবর্নের মনে পড়ে গেল রয়ের চটকদার কথাগুলো। আগেও কোথায় যেন শুনেছেন তিনি।
টেবিল হপারের মতো ওর রসিকতাগুলো দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলা। কিন্তু কেন? কি লাভ দৃষ্টি আকর্ষণ করে? ছবি বাতিলের ব্যাপারে দুজনের মনোভাব এক, তাহলে ছেলেটা কেন তাকে খুশি করার চেষ্টা করছে? তার চাইতে বড় কথা, নিজে কেন আগে আরো প্রবলভাবে চেষ্টা করলো না? একদিক থেকে চিন্তা করলে চিত্রনাট্যের নরম্যান রয়ামেসের সৃষ্টি। নিজের হতাশা আর রাগ ঢুকিয়ে দিয়েছে সে চরিত্রটার ভেতর। যদি এটা ক্যাথারসিস না হয়, অন্তত ক্যাথারসিস তো বটে। ব্যাপারটা যে কোনো মুহূর্তে বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। সব লেখক পেশাদার মিথ্যুক। লেখকদের সম্পর্কে আরেকজন লেখকের মন্তব্য, তার মানে এ কথাটিও মিথ্যা। কিন্তু সবাই তো মিথ্যে বলেছে। এদের মাঝে তার রোগীরাও আছে। রোগীদের সমস্যা হচ্ছে ওরা শুধু ক্লেইবর্নের সঙ্গেই মিথ্যা বলে না, মিথ্যা বলে নিজেদের সঙ্গেও। এক অর্থে ওরা সবচেয়ে পেশাদার মিথ্যুক, আর তিনি ক্লেইবর্ন একজন পেশাদার সত্য সন্ধানী, সত্যান্বেষী। নিজেকে শুধরে নিলেন ক্লেইবর্ন, তবে তার এই অনুসন্ধান সবসময় সফল হয় না, যেমনটি হয়নি নরম্যানের বেলায়। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলেন ক্লেইবর্ন। বুলেভার্ড ধরে হাঁটতে শুরু করলেন। নিজের অজান্তেই নরম্যানকে নিয়ে ভাবতে শুরু করলেন তিনি। তার চোখ দুটো আশেপাশে এমন কাউকে খুঁজছে যার এখানে থাকার কথা না। তার পাশ দিয়ে হুসহাস করে গাড়ি মোটরসাইকেল চলে যাচ্ছে। ঘড়ির দিকে তাকালেন ক্লেইবর্ন, সবে 9টা বাজে, অথচ এরই মাঝে ফাঁকা হয়ে গেছে রাস্তা। তিনি ছাড়া আর কেউ নেই। অনেক বেড়েছে গ্যাসোলিনের দাম, তবু সবার নিজস্ব গাড়ি চাই। রাত বিরেতে শহরের রাস্তায় হেঁটে বেড়ানো খুব ঝুঁকিপূর্ণ। পুলিশরাও গাড়িতে বসে টহল দেয়। পুলিশের সন্দেহ তার মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো লোকজনের উপর। অন্ধকার দোকানগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় বিল্ডিংগুলোর প্রায় অন্ধকার প্যাসেজওয়েতে উঁকি মারছেন ক্লেইবর্ন। যদিও তিনি জানেন যে আসলে উঁকি ঝুঁকি মারছেন তা একেবারেই উদ্ভট। প্যাসেজওয়েগুলোর ভেতর থেকে বেরিয়ে আসবে না নরম্যান। এখানে নেই সে, নাকি আছে? যত নষ্টের গোড়া ওই চিত্রনাট্যটা। ওটা পড়ার পরেই অদ্ভুত সব চিন্তা পেয়ে বসেছে তাকে। পুরো ব্যাপারটা একটা ভ্রম। নরম্যান যদি তাকে এখানে টেনে আনতো, তাহলে ওই স্টুডিওতে ওকে পেয়ে যেতেন। কিন্তু তিনি জানেন সব কিছুই মিথ্যে। নরম্যান মৃত, কেবল চিত্রনাট্যটাই আবার ওকে জীবিত করে তুলেছে। তারপরও ক্লেইবর্ন আবিষ্কার করলেন বাইরের শপিং মলগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। পার্কিং এরিয়ার দিকে ঘুরলেন তিনি। লাইট, শব্দ আর মানুষজনের ভিড় স্বাগতম জানালো তাকে। পার্কিং লটে ঢুকে পাল্টে গেল তার মনোভাব। একজন মানুষ যা খায় সে ঠিক তাই রয়ামেস বলেছিল। আসলে মানুষ যেভাবে ড্রাইভ করে সে ঠিক তেমনই, বললেই মানত বেশি। কারো কারো গাড়ি চালানোর ধরন দেখেই বলে দেয়া যায় সে আসলে কেমন। পার্কিং লটে একের পর এক প্রবেশ করতে থাকা বাহনগুলোর উপর নজর বুলালেন ক্লেইবর্ন। যত্রতত্র গাড়ি পার করে রাখা হয়েছে, এমনকি নো পার্কিং জোনেও দাঁড়িয়ে আছে অনেকগুলো গাড়ি। প্রাণোচ্ছল তরুণদের চিৎকার চেঁচামেচিতে কান পাতা দায়। মার্কেটেও একই অবস্থা। প্যাসেজওয়ে বন্ধ করে শপিং কার্ট নিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলারা। আশেপাশে ভিড় জমিয়েছে খদ্দের। 1.25 লিটার দুধ কিনলেন ক্লেইবর্ন। তৈরি খাবার বিক্রি হয় যে কাউন্টারে, সেখান থেকে কিনলেন শুকনো মাংস। তারপর 1 প্যাকেট পনির নিয়ে ডিম কেনার জন্য এগোলেন। কিন্তু কাছে গিয়েই বাধা পেলেন। এক মধ্যবয়স্কা মহিলা গলগল করে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ডিমের কার্টন গুনছে।
সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে সেখান থেকে সরে এলেন ক্লেইবর্ন। ব্যাপার না, দিন ছাড়াই চলবে তার। এখন তার একটা জিনিসই দরকার, বিশ্রাম। দীর্ঘ ক্লান্তিকর একটা দিন পার করেছেন তিনি। কোলাহলের লোকজনের সঙ্গে কথা বলে ক্লান্ত তিনি। দুচোখ ভেঙে ঘুম আসছে। বেকারের সামনে এসে দাঁড়ালেন ক্লেইবর্ন। ভেতর থেকে উচ্চ নিনাদে ভেসে আসা গানের দিকে বিশদ দৃষ্টিতে তাকালেন তিনি। ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন ক্লেইবর্ন। ঠিক তখনই বেকারের একটা আয়নার দিকে নজর পড়ল তার। আয়নাটা লাগানো হয়েছে যেন দোকানের সামনের দিক থেকে দোকানিকে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে দোকানি না, অন্য একজনকে দেখা যাচ্ছে সেই আয়নার ভেতর দিয়ে। লোকটা এদিক তাকাতেই চেহারাটা স্পষ্ট দেখতে পেলেন ক্লেইবর্ন। নরমান বেটস!